where the mind is without fear and the head is held high, where knowledge is free. গতদিন তোমাদের পড়িয়েছিলাম থ্যাংক ইউ ম্যামের প্রথম অংশটুকু। আজকে তোমাদের শুরু করব পরবর্তী ভাগটুকু। তো গতদিন যে অংশটুকু পড়েছিলাম তার একটু রিক্যাপিচুলেশন করে নিই। গতদিন আমরা কি দেখেছিলাম যে এখানে যারা ইংরেজিতে লেখা আছে তোমরা দেখতেই পাচ্ছ, আমি একটু জাস্ট রিড আউট করে দিচ্ছি। এ বয় ট্রাইস টু স্ন্যাচ এ ওম্যানস পার্স অ্যান্ড ইজ কট রেড হ্যান্ডেড। অর্থাৎ একটি ছেলে একটি মহিলার পার্স চুরি করতে চেষ্টা করেছিল এবং তাকে হাতে নাতে ধরা হয়। আরেকটা পয়েন্ট এখানে আমরা পড়িয়েছিলাম গত দিনের ক্লাসে, সেটি হলো দ্য ওম্যান হোল্ডস দ্য বয় ফার্মলি অ্যান্ড ড্র্যাগস হিম ডাউন দ্য রোড। কিন্তু সে ওম্যানটি তাকে হাতে নাতে ধরার পরে তাকে খুব শক্ত করে ধরে এবং তাকে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যায়। থার্ড নম্বর পয়েন্ট আমরা পড়েছিলাম এর আগের দিন, সেটি হলো দ্য বয় ট্রাইস টু গেট রিড অফ দ্য ওম্যান বাট ফেলস টু ডু সো। সেই বালকটি চেষ্টা করেছিল সে মহিলার খপ্পর থেকে বেরিয়ে আসার জন্য, কিন্তু সে সেটা করতে ব্যর্থ হয়েছিল। তো এর আগের দিন যেহেতু থিম বা সাবজেক্ট ম্যাটারটা আলোচনা করা হয়েছিল পুরো গল্পটার, ফলে আমরা জানি যে মোটামুটি এরপরে কী ঘটবে, কিন্তু এটা ডিটেলসে আলোচনা করা ভালো যাতে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা পারতে পারি। তো পড়া শুরু করছি আজকে 51 পেজের, অর্থাৎ সেকেন্ড পেজের লাস্ট যে প্যারা সেখান থেকে কতগুলো শর্ট কোশ্চেন আসে। তো এরকম যখন ড্র্যাগ ডাউন হচ্ছিল সেই বালকটি, ছেলেটি, তখন তার মধ্যে কি কি রিয়াকশান দেখতে পাওয়া গেল। তো প্রথমে আমরা দেখছি, একটু আবার বলে দিই যে লাইন বাই লাইন পড়া সম্ভবপর নয়, এত বড় স্টোরি রয়েছে, ফলে যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট বা ইম্পর্টেন্ট যেগুলো কোশ্চেন আসতে পারে সেগুলো একমাত্র উল্লেখ করব। তাহলে এটা প্রশ্ন আসতে পারে, যখন ছেলেটিকে ড্র্যাগ ডাউন করা হচ্ছিল ডাউন দ্য রোড, তখন তার মধ্যে কী কী রিয়াকশান দেখা গিয়েছিল। ফার্স্ট রিয়াকশন আমরা দেখতে পাচ্ছি কি, যে সোয়েট পপড আউট অন দ্য বয়েজ ফেস। যে ছেলেটির মুখমণ্ডলে ঘাম দেখা গেল। সোয়েট মানে ঘামের বিন্দু। যে কেউ ভয় পেলে বা নার্ভাস হলে কিন্তু এটা একটা ন্যাচারাল রিয়াকশন, যে তার মুখে বা চোখে মুখে ঘাম দেখতে পাওয়া যাবে। অ্যান্ড হি বিগান্স টু স্ট্রাগল, এবং তার সঙ্গে সঙ্গে সে কিন্তু স্ট্রাগল করতে শুরু করলো। এই যখন স্ট্রাগল করতে শুরু করলো, অর্থাৎ তার হাত থেকে বেরিয়ে আসার জন্য বেশ নড়াচড়া শুরু করলো বা ঝটপটি শুরু করলো, তখন কি হলো যে মিসেস জন থামলেন, তাকে একটা জার্ক বলেন। জার্ক মানে কি, ভায়োলেন্টলি সেক করা, অর্থাৎ খুব জোরে নাড়ালেন এবং পুট এ হাফ নেলশন অ্যাবাউট হিজ নেক। হাফ নেলশন, এই কথাটা এখানে ইম্পর্টেন্ট। হাফ নেলশন মানে কি, একটু আমি লিখে দিই ব্যাপারটা। হাফ নেলশন হলো একটি কুস্তির প্যাচ, ইংরেজিতে লিখলে হবে এ রেসলিং হোল্ড। যদি ব্যাখ্যা করা যায় তাহলে বলতে হয় যে একজন কুস্তিগীর বা কুস্তিবীর যখন তার প্রতিদ্বন্দ্বীকে হাতের সাহায্যে পিছন দিক থেকে জড়িয়ে ধরেন তখন তাকে বলা হয়
হাফ নেলসন। তো এখানে বালকটি আপ্রাণ চেষ্টা করছিল সেই লার্জ ওম্যান মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স তার হাত থেকে বেরিয়ে আসতে, কিন্তু সেটা প্রিভেন্ট করার জন্য মিসেস জোন্স কী করলেন, একটা হাফ নেলসনের প্যাচ পুট করলেন, অর্থাৎ পিছন থেকে হাত দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরলেন যাতে সে এরকম স্ট্রাগল করতে না পারে। অ্যান্ড কন্টিনিউ টু ড্র্যাগ হিম আপ দ্য স্ট্রিট, এবং কী করলেন যে সে রাস্তা ধরে তাকে ড্র্যাগ করাটা কন্টিনিউ করতে লাগলেন। এর পরবর্তী দৃশ্য আমরা দেখছি একটু চেঞ্জ হচ্ছে, যে এরকম ড্র্যাগ ডাউন হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি মিসেস জোন্স সে ছেলেটিকে নিয়ে চলে আসে তার নিজের অ্যাপার্টমেন্টে, এবং অ্যাপার্টমেন্টে আমরা দেখতে পাই যে সেখানে তিনি কী করছেন, সেখানে ছোটো একটা বর্ণনা দেওয়া হয়েছে যে একটা অ্যাপার্টমেন্টের মধ্যে তার যে রুম সেটা ছিল একেবারে রিয়ার সেকশন, অর্থাৎ অ্যাপার্টমেন্টের একেবারে শেষ অংশে, এবং সেই রিয়ার সেকশনের রুমে পৌঁছানোর জন্য মাঝখানে একটা হল পড়ে, হল ঘর পড়ে, সেখান দিয়ে ছেলেটিকে তিনি টানতে টানতে নিয়ে গেলেন। তার হোল্ডটা কিন্তু লুজ করলেন না, টাইটলি তিনি হোল্ড করে রাখলেন, এবং যখন তিনি নিজের রুমে এসে লাইটটা সুইচ অন করলেন এবং তার সঙ্গে সঙ্গে দরজাটা খুললেন, তখন দেখতে পাওয়া গেল যে সেই রুমটি কীরকম। এটা ছোটোখাটো প্রশ্ন আসে। রুমের মধ্যে অনেক কটা জিনিস আছে, এর আগের দিন মধ্যে কিছুটা লিখে দিয়েছিলাম। সেটি হলো যে রুমের মধ্যে একটি ওয়েল ফার্নিশড কিচেনেট রয়েছে, কিচেনেট মানে স্মল কিচেন রয়েছে, গ্যাস প্লেট রয়েছে অর্থাৎ গ্যাস ওভেন রয়েছে, আইস বক্স রয়েছে অর্থাৎ একটা রেফ্রিজারেটরও রয়েছে, ইত্যাদি ইত্যাদি। এটা একটা 1 বেডরুম ফ্ল্যাট যেখানে মিসেস জোন্স থাকেন। এবার এখানে একটা কথা বলার মতো যে মিসেস জোন্স ওখানে সিঙ্গল থাকেন, অর্থাৎ একা থাকেন, একটা লোনলি লাইফ লিড করেন, তার কোনো ফ্যামিলি মেম্বার ওখানে আমরা গল্পের মধ্যে পাবো না। কিন্তু এখানে যে তার যে রুম বা ফ্ল্যাটের বর্ণনা করা হলো সেখান থেকে তার ফিনান্সিয়াল কন্ডিশনের কি ছবি আমরা ফুটে উঠে এখানে। এবং এখান থেকে যেহেতু প্রতিটা গল্প বা স্টোরি কী করে তার কন্টেম্পোরারি সোশ্যাল লাইফকে কিছুটা রিফ্লেক্ট করে, এখান থেকে কিন্তু আমরা আমেরিকান সোসাইটিতে আফ্রো আমেরিকানদের লাইফ কীরকম ছিল, লাইফস্টাইল কীরকম ছিল সে সম্বন্ধে আমরা কিছুটা এখানে আইডিয়া পাবো। তাহলে দেখতে পাচ্ছি যে আফ্রো আমেরিকান ওম্যান রজারকে ড্র্যাগ করতে করতে তার নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে আসলেন। সে কিন্তু একটা বেশ লাক্সারি লাইফ কিন্তু লিড করে না, সে একটা মোটামুটি একটা মিডল ক্লাস লাইফ লিড করে, বা বলা যেতে পারে একটা মোটামুটি চলে একটা লাইফ একটা লিড করে। সে একটা হোটেল বিউটি হিসেবে কাজ করে এবং একটা রুম একটা ফ্ল্যাট বা 1 বেডরুম যুক্ত একটা ফ্ল্যাট সে অন রেন্ট কিন্তু নিয়ে রেখেছে। তো অন রেন্ট কী করে নিয়ে রেখেছে এটা একটা অনুমান করা ব্যাপার, কারণ সম্ভবত শহরটি আমেরিকার একটি বড় শহর, ফলে একজন হোটেল বিউটি হিসেবে কাজ করে একটা রুম বা একটা ফ্ল্যাট ওনারশিপে নিচ্ছে, অর্থাৎ নিজে মালিকাধীন নিয়ে নিচ্ছে, সেটা কিন্তু হয়তো সম্ভবপর নয়, সেই যুগে সম্ভবপর ছিল না। তো আমরা বুঝতে পারি যে তিনি একজন সিঙ্গেল ওম্যান এবং তিনি একটা রুম রেন্টে নিয়েছেন, যে রুমের মধ্যে তিনি রজারকে নিয়ে এসে উপস্থিত হলেন। আচ্ছা, যখন রজারকে নিয়ে উপস্থিত হলেন সে রুমের মধ্যে, তখনও কিন্তু ঘরের মধ্যেখানে এসে তাকে হাফ নেশনের প্যাচটা তিনি ছাড়লেন না, ওরকমভাবে ধরে রেখে দিলেন, এবং সে অবস্থায় তিনি জিজ্ঞেস করলেন হোয়াটস ইওর নেম, যে তোমার নাম কি। এখানেই 51 পেজটা শেষ হচ্ছে। তার পরবর্তী পেজে যাচ্ছি। বালকটি এবার নাম বলো রজার। রজারের নাম কিন্তু এখনই প্রথম উল্লেখিত হলো, আগে কিন্তু উল্লেখিত হয়নি, কিন্তু আমরা অলরেডি গল্প পড়ার স্বার্থে নামটা আগে জেনে গিয়েছি। এবার মহিলাটি রজারকে বলল যে রজার তুমি ওই সিঙ্কে যাও, সিঙ্ক মানে বেসিন, যেখানে বাসনপত্র ধোয়া হয় বা হাতটা ধোয়া হয়, মুখ ধোয়া হয়, তাকে বলে বেসিন বা সিঙ্ক। এবং তাকে একটা ইনস্ট্রাকশন দিল সেই মহিলা যে সে যেন তার ফেসটা ওয়াশ করে, অর্থাৎ মুখটা ধোয়। এখানে মুখ ধোয়ার ব্যাপারটা বারবার করে উঠে আসছে। আমাদের তো গ্রীষ্মপ্রধান দেশ, ফলে আমরা প্রতিদিন স্নান করি, এটা আমাদের বেশ একটা কমন ন্যাচারাল একটা ব্যাপার। কিন্তু ওদের দেশ একটু কোল্ড কান্ট্রি, আমেরিকার দেশ, ফলে হয়তো স্নান করার ব্যাপারটা নিয়মিত সেখানে হয় না, কিন্তু হাত পা মুখ এগুলো নিয়মিত পরিষ্কার করতে হয়। তো রজার এরকম একটা ইম্পোভারিজড কন্ডিশনে রয়েছে, একটা এরকম দারিদ্র্যযুক্ত অবস্থায় রয়েছে যে সে সম্ভবত মুখ পরিষ্কার করারও তার যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট নেই, কারণ তার বাড়িতে কেউই নেই যে তাকে এরকম একটা ইনস্ট্রাকশন দেবে বা গাইড করবে বা টেক কেয়ার করবে। তো এই জন্য কিন্তু তার মুখটা কিন্তু পরিষ্কার করা হয় না নিয়মিত, ফলে তার মুখটা কিন্তু বেশ নোংরা বা ডার্টি হয়ে আছে। এবং এই ডার্ট থেকে মুক্তি পাওয়ার জন্য মিসেস জোন্স তাকে ইনস্ট্রাকশন দিলেন যে বা অ্যাডভাইস দিলেন যে সিঙ্কে গিয়ে যেন রজার তার মুখটা পরিষ্কার করে নেয়। এবার কি হলো যে রজার সেই ইনস্ট্রাকশন ফলো করলো, কিন্তু ফলো করার আগে সে দেখতে পেলো যে কিন্তু ডোরটা লেফট ওপেন রয়েছে, অর্থাৎ
দরজাটা খোলা রয়েছে। রজারের সামনে কিন্তু এই সময় অপশন আছে। কীরকম? এই অপশনটা আমরা কীরকম করে বুঝতে পারি? যে সিঙ্কে যাওয়ার আগে রজার দরজার দিকে, ওপেন ডোরের দিকে তাকালো, তারপর সে সিঙ্কে গেল। তো সেখানে একটা পসিবিলিটি ছিল। কীরকম একটা পসিবিলিটি ছিল? যে রজার সিঙ্কের দিকে না গিয়ে সে খোলা দরজা দিয়ে কিন্তু রান অ্যাওয়ে করতে পারতো, অ্যাবসকন্ড করতে পারতো, পালিয়ে যেতে পারতো, কিন্তু সে গেল না, সিঙ্কে গেল। কেন গেল সেটা আমরা একটু পরে একটু ব্যাখ্যাতে আসছি। তারপর কি হলো যে সে সিঙ্কে যাওয়ার সময় সে মহিলাটি রজারকে ইনস্ট্রাকশন দিল ফার্দার যে লেট দ্য ওয়াটার রান টিল ইট গেটস ওয়ার্ম, যে জলটি পড়তে দাও, মানে ট্যাপের জল পড়তে দাও যতক্ষণ না সেটা গরম জল বের হয়। এটা একটা স্বাভাবিক ঘটনা। আমরা জানি যে শীতকালে যখন ট্যাপ দিয়ে কোনো জল বেরোয় তাহলে প্রাথমিকভাবে সেই জলটা ঠান্ডায় থাকে, কারণ পাইপের মধ্যে স্টোরড যে জলটা সেটা ঠান্ডায় থাকে। যখন রানিং ওয়াটার আসা শুরু হয়, অর্থাৎ যেটা বাইরে থেকে যে ওয়াটার সোর্স সেখান থেকে জল আসা শুরু হয় এবং জলটা ট্যাপ দিয়ে পড়তে শুরু করে, ট্যাপ মাউথ দিয়ে পড়তে শুরু করে, তখন একটা কম্পারেটিভলি একটা ওয়ার্ম বা হটার ওয়াটার কিন্তু আমরা পাই, কম্পারেটিভলি ওয়ার্মার ওয়াটার আমরা পাই। তাহলে এখানে তাই হলো যে মিসেস জন বললেন একটা গার্জিয়ানের মতো, যে অভিভাবকের মতো রজারকে, যে যতক্ষণ না ট্যাপ দিয়ে গরম জল বের হচ্ছে ততক্ষণ অবধি যেন সে জলটা পড়তে দেয়, যাতে তার ঠান্ডা না লাগে মুখ ধোয়ার সময়। রজার মুখ ধুতে বললো যে মিসেস জোন্স কি তাকে জেলখানায় নিয়ে যেতে যাচ্ছে। মিসেস জোন্স একটু হিউমারাসলি বললো, একটু রসিকতা সহযোগে বলল যে না, নট উইথ দ্যাট ফেস আই উড নট টেক ইউ এনি নো হোয়ার। না, এরকম মুখ নিয়ে আমি তোমাকে কোথাও নিয়ে যাব না, অর্থাৎ যেরকম মুখের অবস্থা নোংরা করে রেখেছো এরকম মুখ নিয়ে আমি তোমাকে কোথাও নিয়ে যাব না। এবং তার সঙ্গে সঙ্গে বললো যে আমি চেষ্টা করছিলাম যে বাড়ি ফিরে এক কামড় খাবার খাবো, এক কামড় খাবার, এ বাইট টু ইট, এ কথাটা লেখা আছে। এবং সে সময় তুমি আমার পকেট বুকটা স্ন্যাচ করার চেষ্টা করলে। তো তুমি কি তোমার সাপার খেয়েছো? হ্যাভ ইউ, মানে খেয়েছো কি? এখানে বেশ দু একটা ওয়ার্ড একটু ব্যাখ্যা করার মতো রয়েছে। বাইট, কুকে বাইট টু ইট, কুকে বাইট টু ইট মানে কি? এখান থেকে বোঝা যাচ্ছে কি যে মিসেস জোন্স কিন্তু নিজে রান্নাবান্না করেন, তাকে রান্নাবান্না করে দেওয়ার মতো লোক নেই। আমেরিকার মতো দেশে সেলফ ডিপেন্ডেন্ট হতেই হয়, সেখানে নিজের কাজ নিজেই করতে হয়, কাজে লোক অত পাওয়া যায় না। তাহলে কুকে বাইট টু ইট। গত ক্লাসে বলেছি যে আমেরিকান ইংলিশ একটু ডিফারেন্ট, বা ওখানকার কোলোকুয়াল যেগুলো টার্মস সেগুলো একটু ডিফারেন্ট থাকে, ব্রিটিশ ইংলিশের চেয়ে কথ্য ভাষাগুলো একটু ডিফারেন্ট থাকে, এটাও ডিফারেন্ট। এবং এই ধরনের শব্দ কিন্তু আমরা যারা ইন্ডিয়ান তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু ইউজ করি না। তাহলে কুকে বাইট টু ইট তার মানে কি? খাওয়ার জন্য, এক গ্রাস বা এক কামড় খাবার জন্য রান্না করা। এক কামড় খাওয়া মানে কি? আমরা যেটাকে বলে থাকি এক গ্রাস খাওয়া, অর্থাৎ হাতের তালুতে আমাদের যতখানি কিছু খাবার ওঠে তাকে আমরা বলে থাকি এক গ্রাস, বা মুখের মধ্যে যতক্ষণে ঢোকে খাবার ততক্ষণে আমরা বলে থাকি এক গ্রাস। তো এই এক গ্রাস খাবার রান্না করা, অর্থাৎ সবচেয়ে মিনিমাম অ্যামাউন্টে খাবার রান্না করার জন্য কিন্তু তিনি হোটেল ভিক্টোরিয়া শপ থেকে ফিরে আসছিলেন তার কাজকর্ম সেরে। এই সময় রজারকে তিনি অভিযোগ করলেন যে এই সময় রজার তার পকেট বুক স্ন্যাচ করার চেষ্টা করেছে। এবং তার সঙ্গে সঙ্গে তিনি একটা মাদারলি একটা অ্যাটিটিউড নিয়ে বললেন যে তার মধ্যে একটা ফন্ডনেস আছে, মাদারলি ফন্ডনেস, তা নিয়ে তিনি বললেন যে রজার খেয়েছে নাকি। এখন মিসেস জোন্স একজন অভিজ্ঞ মহিলা, এক্সপিরিয়েন্স ওম্যান, তিনি জানেন যে রজারের কন্ডিশন দেখে তিনি বুঝতে পেরেছেন তার বাড়িতে কেউ নেই দেখাশোনা করার মতো, খাওয়া তো দূরস্থ, এবং এই জন্য কিন্তু তাকে জেলে দিলেন না। তো তার মধ্যে কিন্তু একটা নোবেল প্ল্যান রয়েছে, নোবেল ডিজাইন রয়েছে। কীরকম? যে তিনি জানেন যে এরকম একটি ছেলেকে যদি জেলে দেওয়া যায় তাহলে কিন্তু সে পরবর্তীকালে আরও বেশি খারাপ হবে, সে কিন্তু রিফর্মড হবে না, শুধরাবে না। অথচ তার উদ্দেশ্য, মিসেস জোন্সের উদ্দেশ্য যে তাকে রিফর্মড করা দরকার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিসেস জোন্সের ক্যারেক্টারের মধ্যে একটা সাটল চেঞ্জ আসছে, ধীরে ধীরে একটা ক্যারেক্টারের মধ্যে একটা উত্তরণ ঘটছে, বা ক্যারেক্টার বা চরিত্রের মধ্যে একটা উত্তরণ ঘটছে। কীরকম? অ্যাট ফার্স্ট আমরা তাকে দেখি একটা হর্স একটা ক্যারেক্টার, একটা স্ট্রং, একটা লার্জ একটা ওমেন, এবং সে কী করছে যে রজাকে কিক করছে পকেট বুক স্ন্যাচ করার জন্য, তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, তার মধ্যে একটা হার্সনেস দেখেছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এখন আমরা যখন গল্পের পরবর্তী অংশের মধ্যে ঢুকলাম তখন দেখতে পাচ্ছি সেই হার্সনেসটা রিপ্লেসড হচ্ছে কী দিয়ে? একটা মাদারলি একটা ফন্ডনেস দিয়ে। এবং সেই ফন্ডনেসটাকে যেন তার মধ্যে, তার হার্টের মধ্যে হিডিং ছিল, সেটা এখন ইমার্জ হচ্ছে, ধীরে ধীরে বেরিয়ে আসছে। তো তিনি রজাকে জিজ্ঞেস করলেন সে সাফার করেছে নাকি। সাফার, এটাও একটু ব্যাখ্যা করে দিই। সাফার ব্যাপারটা কীরকম? আমাদের যে প্রচলিত খাদ্যরীতি রয়েছে বা খাওয়ার সময় রয়েছে তার সঙ্গে ইউরোপ বা আমেরিকার বাসিন্দাদের খাবার
রীতি বা অভ্যাসে একটু পার্থক্য রয়েছে। আর সকালে জলখাবার খাই, দুপুরে একটা মেন মিল খাই আর কি, মানে মধ্যাহ্ন ভোজ খাই, তারপর বিকেল হয়তো জলখাবার খেলাম, রাত্রেবেলায় একটা রাত্রিকালীন আহার করলাম বা নৈশ আহার করলাম, তারপর আমরা ঘুমিয়ে গেলাম। এর সঙ্গে ওদের দেশের হচ্ছে একটু খাবারের অভ্যাসে একটু পার্থক্য রয়েছে। ওখানে রাত্রেবেলায় আমাদের যে খাদ্যাভ্যাস রয়েছে তার সঙ্গে একটু আলাদা বা ডিফারেন্ট একটা ব্যাপার রয়েছে। ওখানে রাত্রেবেলা দুভাবে খাবার খাওয়া হয়। একটা খাবারকে বলা হয়, অর্থাৎ যেটা নাইটের মেন মিল, রাত্রিকালীন যে প্রধান খাবার, সেটাকে বলা হয় কি ডিনার, যেটা তারা আমাদের দেশের সময় অনুযায়ী সন্ধ্যাবেলার দিকে খেয়ে নেয়। আর ঘুমানোর আগে তারা খুব একটা শর্ট মিল একটা তারা টেক করে, অর্থাৎ খায় তারা। তো সেই শর্ট মিলটাকে বলা হয় কি সাপার। সাধারণত কোনো লিকুইড স্যুপ বা হট কিছু স্যুপ বা মিল্ক এরকম কিছু তারা খাবার তারা খেয়ে থাকে, তাকে বলে সাপার। তো ডিনারকে তারা সন্ধ্যাবেলার মধ্যে করে নেয়। তো তাকে জিজ্ঞেস করা হলো যে সে সাপার করেছে নাকি, যদিও জানে রজার অবস্থা দেখে যে তার পক্ষে সাপার করা সম্ভবপর ছিল না, বরং তার কাছে কনসেন্ট নেওয়ার জন্যই যে সে কিছু খাবে কি না এরকম একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হলো। তাহলে উত্তর যেটা পেলাম সেটা আমরা আগে থেকে জানতাম যে সে রজার কিন্তু সাপার করেনি, সে কিন্তু সেটা বলে দিল। এবং রজার তার সঙ্গে ইনফর্ম করলো যে তার বাড়িতে কেউ নেই তাকে দেখাশোনা করার মতো। তখন প্রস্তাব দিল সেই মহিলাটি যে দেন উই উইল ইট, যে আমরা কিন্তু তাহলে এখন খাবার খাবো। এবং তারপরে বলল যে আমার বিশ্বাস যে তুমি প্রচণ্ড হাংরি রয়েছো এবং এই জন্য তুমি আমার পকেট বুকটা স্ন্যাচ করেছো। তার মানে বোঝা যাচ্ছে যে মিসেস জোনস একজন সেন্সিবল ওম্যান। প্রথম দিকে কতগুলো ক্যারেক্টার আমরা পেয়েছিলাম, এখান থেকে আমরা যেগুলো ক্যারেক্টারের যেগুলো ফিচার্স আমরা পাবো মিসেস জোনস একটু লিখে নেব, যাতে পরবর্তীকালে কোশ্চেন লিখতে আমাদের সুবিধা হয়। তো মিসেস জোনসের ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা ক্যারেক্টারের যে ফিচার্সগুলো সেটা আমরা কি দেখতে পাই, প্রথমত এ লিটল হর্স নেস দেখতে পাই, কিন্তু সেটা পরবর্তীকালে কি দেখতে পাওয়া যায় আর একটা জিনিস, যে সেটা রিপ্লেসড হচ্ছে মাদারলি ফন্ডনেস দিয়ে। তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সে যথেষ্ট সেন্সিবল, তার বোধ বুদ্ধি যথেষ্ট রয়েছে। সে কিন্তু ইমিডিয়েটলি এটা বুঝতে পারলেন তিনি যে রজার কিন্তু খেয়ে আসেনি, যদি খেয়ে আসতো তাহলে কিন্তু সে পকেট বুক স্ন্যাচ করার চেষ্টা করতো না, অর্থাৎ তার পকেটে টাকা পয়সা কিচ্ছু নেই। তখন রজার স্বীকার করলো যে আই ওয়ান্টেড টু বাই এ পেয়ার অফ ব্লু সোয়েট শুজ। অর্থাৎ রজার পকেট বুকটা স্ন্যাচ করার চেষ্টা করছিল কেন, এরকম না যে সে একটা হার্ডকোর ক্রিমিনাল, যে একটা পোড় খাওয়া সে একটা অপরাধী। তার একটা ছোটো একটি ইচ্ছা রয়েছে। কী ইচ্ছা রয়েছে, যে সে একটা নীল রঙের এক জোড়া সোয়েট শু কিনতে চেয়েছে। সোয়েট শু ব্যাপারটা কীরকম, সোয়েট এক ধরনের চামড়া, নর্মালি মেয়েদের কপালে যে টিপ থাকে সেগুলো নর্মালি সোয়েট দিয়ে তৈরি হয়ে থাকে। তো ওই ধরনের মেটেরিয়াল দিয়ে তৈরি শু হচ্ছে সোয়েট শু। তো রজার কী করতে চেয়েছে, যে এক জোড়া ব্লু বা নীল রঙের সোয়েট শু কিনতে চেয়েছে। এই ইচ্ছার বশবর্তী হয়ে, এবং তার যেহেতু কোনো টাকা পয়সা ছিল না, সে লোকের পকেট বুক বা পার্স স্ন্যাচ করতে রত ছিল, এবং এই চেষ্টায় সে ধরা পড়ে। তো তখন মহিলাটি বললো যে যদি তোমার এরকম জুতো কিনে দরকার হয়ে পড়ে, তার জন্য তোমার পকেট বুক স্ন্যাচ করার দরকার ছিল না, তুমি আমাকে বলতে পারতে। তখন রজার বেশ অবিশ্বাস্য সুরে বলল, ম্যাডাম, অর্থাৎ এটা বিশ্বাস করা যায় না যে কাউকে সোয়েট শু কেনার প্রয়োজন হলে অন্য কেউ টাকা দিয়ে দেবে। আচ্ছা, ইতিমধ্যে সিঙ্কে রজারের ধোয়া হয়ে গেছে। ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, অর্থাৎ তার মুখ থেকে ফোঁটা ফোঁটা আকারে জল পড়ছে। ড্রপ কথাটা তোমরা জানো, ড্রপ মানে হচ্ছে জলের মানে ফোঁটা, শুধু জল নয়, যে কোনো তরলের ফোঁটাকে বলা হচ্ছে ড্রপ। ড্রিপ শব্দটি হচ্ছে ড্রপ নাউনের ভার্ব ফর্ম, অর্থাৎ ফোঁটা ফোঁটা আকারে পড়া। তাহলে তার রজারের মুখ থেকে ফোঁটা ফোঁটা আকারে জল পড়ছে। এরপর একটা লং পজ, একটা দীর্ঘ বিরতি দেখতে পাওয়া গেল, অর্থাৎ মিসেস জোনস এবং রজার কেউ কোনো কথা বললো না। কেন বললো না, তারা কোনো কথাই খুঁজে পেল না যে এরপরে আর কি প্রসঙ্গে আলোচনা করা যেতে পারে। আচ্ছা, রজার এই সময় জানতো না যে তাকে কি কথা বলতে হবে, ফলে সে সেকেন্ড টাইম কিন্তু তার মুখটা মুছলো, ড্রাই করলো। আচ্ছা, এবং তারপরে ঘুরলো, এবং সে ভাবতে লাগলো যে এরপরে কি হবে।
মহিলাটি কি তাকে কি জেলে দেবে নাকি কি করবে। তো রজার কিন্তু এই অবস্থা অবধি একটা আনসার্টেনটিতে ভুগছিল বা আনসিওর অবস্থায় ছিল যে মহিলাটি তাকে নিয়ে কী করতে চায়, কারণ সে অত এক্সপিরিয়েন্স নয়, একটা টিনেজ বয়, ফলে ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার সম্বন্ধে তার কোনো এক্সপিরিয়েন্স নেই। সে তখন অবধি মিসেস জোনসের হার্সনেসটা দেখেছে, তার মধ্যে যে ফর্নেস সেটা এখন দেখতে পায়নি। ধীরে ধীরে সে ব্যাপারে সে কিছুটা অ্যাওয়ার হচ্ছে, কিন্তু সে বুঝতে পারলো না এখন অবধি মিসেস জোনস তাকে নিয়ে কী করতে চায়। ফলে সে একটা আনসিওর অবস্থায়, একটা পারপ্লেসড পাজল অবস্থায় সেখানে দাঁড়িয়ে থাকলো। তো তার একটা ইচ্ছা ছিল যে এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য, যে তার ফিউচারে মানে তার ফিউচার লটে কী ঘটতে চলেছে সেই সম্বন্ধে যেহেতু সে আনসিওর ছিল, তার একটা ইচ্ছা হলো যে সে ঘর থেকে দৌড়ে চলে যাবে। দরজা তো অলরেডি ওপেন ছিল, কিন্তু তার মধ্যে একটা ইনার ফিলিং যেন একটা কাজ করছিল সেটা না করার জন্য, ফলে সে দৌড়ে গেল না, সেখানে থাকলো। আচ্ছা, তো ইতিমধ্যে সে মহিলাটি ডে বেড মানে কি, এটা একটা বলা যেতে পারে একটা ফার্নিচার, কিন্তু এটা নর্মালি ব্রিটিশ ইংলিশ ইউজ করা হয় না, হয়তো আমেরিকান ইংলিশ ইউজ করা হয়, কারণ একটু আগে বলেছি যে আমেরিকান টার্মগুলো একটু অন্যরকম হয়। ডে বেড হচ্ছে এক ধরনের সোফা, যেটিকে আবার কিন্তু বিছানা হিসেবেও ব্যবহার করা যেতে পারে। তো রাফলি এটা আমরা বলতে পারি সোফা কাম বেড। রাফলি যদি একটা রাফ একটা আইডিয়া যদি দেওয়া যায়, যে মহিলাটি তখন একটা সোফা কাম বেডে বসেছিলেন, যে সোফা কাম বেডটা বসার কাজে প্লাস শোয়ার কাজে ব্যবহার করা যেতে পারে, এবং তার কাছেই কিন্তু ছিল সে পার্সটি। আচ্ছা, তো রজারের পূর্ণ বা ফুল একটা চান্স ছিল সে পার্সটি স্ন্যাচ করে নিয়ে, এখানে স্ন্যাচ করে নিয়ে রান করতে পারে এবং তাকে ধরার মতো কিন্তু ক্ষমতা মিসেস জোনসে কিন্তু হতো না, কিন্তু তার ইনার ফিলিং তাকে এটা বাধা দিল। মিসেস জোনস এবার তার জীবনে গল্প বলতে শুরু করলেন, এবং এই গল্পের সঙ্গে হচ্ছে রজারের গল্পে একটা রিলেশন বা একটা সম্পর্ক আমরা দেখতে পাই। মিসেস জোনস বলতে শুরু করলেন যে তিনি যখন ইয়াং ছিলেন তখনও তিনি রজারের মতো নানারকম জিনিস চাইতেন। এটা খুব স্বাভাবিক একটা প্রবৃত্তি। তো মানুষ যখন ইয়াং থাকে তার মধ্যে অনেক উচ্চাশা থাকে, কিছু করার একটা জিল থাকে, উৎসাহ থাকে, তো অনেক কিছু চায়। কীরকম জিনিস চায়, কোনো স্পিরিচুয়াল অবজেক্ট খুবই কমই চায়, মেটেরিয়ালিস্টিক কিছু জিনিসপত্র চায়, বা সে একটু টেম্পারেট হয় অন্যদের দেখে যে অন্যদের এইসব জিনিস রয়েছে। এই ইচ্ছাটা পূরণ না হওয়ার জন্যই অনেক সময় মানুষ অনেক ভুল কাজে জড়িয়ে পড়ে। এবং মিসেস জোনস কিন্তু তার জীবনের কতগুলো হিডেন সিক্রেট তিনি এবার ডিসক্লোজ করতে শুরু করলেন রজারের সামনে। তিনি বললেন তিনি যখন ইয়াং ছিলেন তখনও তিনি এমন কিছু জিনিস চেয়েছিলেন, এমন কিছু জিনিস চাইতেন যেটা তিনি পেতেন না। এরপর আবার দীর্ঘ একটা পজ হলো, এবং সেই ছেলেটির মুখটি ওয়াইডলি ওপেন হলো। এই ওপেন হলো কেন, সে বিস্মিত হয়ে গেল, ইন ওয়ান্ডার, ইন সারপ্রাইজ। কেন? তো এতক্ষণ অবধি রজারের অনুভূতি ছিল এটাই যে সে নিজে একটা অপরাধ করেছে, সে একটা টিনেজ বয়, ছোটো বয়, ইয়াং বয় একটা। এই বয়সে কি হয়, একটা অপরাধ করলে একটা গিল্টি ফিলিং আসে, একটা অপরাধ বোধ আসে। কিন্তু মিসেস জোনস যখন স্বীকারই করে নিলেন যে তারও এরকম করে ইচ্ছা হতো, কীরকম করে ইচ্ছা হতো, যে অনেক কিছু জিনিস পাওয়ার ইচ্ছা হতো ইয়াং এজে, তখন কিন্তু রজার একটু অবাক হলো, কারণ সে বুঝতে পারলো যে সে একা নয় এ পৃথিবীতে যার এরকম ইচ্ছা হয়। আচ্ছা, তারপর সে হচ্ছে কি যে সে ফ্রাউন করলো মানে কি, তার ভ্রুটা কোঁচকালো। কেন কোঁচকালো? সে অবাক হয়ে গেল যে মিসেস জোনস বোধহয় এরপরে আর কিছু বলতে থাকবে, কিন্তু মিসেস জোনস বললো যে তুমি বোধহয় তুমি বোধহয় ভেবেছো যে আমি বলতে যাচ্ছি যে সে একটা খারাপ কাজ করেছে, কিন্তু সেরকম কিছু নয়। অর্থাৎ মিসেস জোনস কিন্তু কোনো খারাপ কাজ করেনি তার ইয়াং এজে, যদি তার অনেক জিনিস পাওয়ার ইচ্ছা হয়েছিল, কিন্তু রজার মতো তিনি চুরি করতে বসেননি। এভাবে তিনি একটা মোরাল লেসন টিচ করলেন রজারকে। তিনি বললেন যে হ্যাঁ, সকলের ইচ্ছা তো অবশ্যই হয়, সেটাকে কিছুটা দমন করা উচিত কিছু জিনিস পাওয়ার জন্য, না যদি ক্ষমতা হয়, বরং চুরি না করে কারোর কাছে কিছু আক্স করা যেতে পারে, চাওয়া যেতে পারে। চাওয়া গেলে সেই লোকটি তাকে দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু চুরি করার মতো যেন অপরাধ যেন কেউ কোনোদিন না করে। তো মিসেস জন এখানে একটা ফার্দার কনফেশন করলেন বা ফার্দার স্বীকারোক্তি করলেন। তিনি বললেন যে তিনি জীবনে কতগুলো ভুল করেছেন, এবং এই ভুলগুলো কিন্তু তিনি কাউকে বলেননি, এবং রজারকে বলবেন না, এবং ঈশ্বরকেও বলবেন না, যদি না তিনি ইতিমধ্যে জেনে গিয়ে থাকেন। তাহলে ব্যাপারটা একটু ব্যাখ্যা করার যোগ্য। কীরকম ব্যাপারটা ব্যাখ্যা করার যোগ্য, যে জীবনে তিনি ভুল করেছেন সেটা তিনি স্বীকার করলেন, কিন্তু কি ভুল করেছেন মিসেস জোন সেটা কিন্তু রজারকে বলতে চাইলেন না, এবং ঈশ্বরকেও তিনি বলেননি এখন অবধি। ব্যাপারটা কীরকম, এটা কিছুটা ক্রিশ্চিয়ান বিলিফ
আমরা এখানে দেখতে পাচ্ছি, বা ক্রিশ্চিয়ান কাস্টম দেখতে পাচ্ছি। যারা ক্রিশ্চিয়ান বা খ্রিস্টান তারা কি করে, যে তারা যদি কোনো অপরাধ করে এবং তাদের মধ্যে যদি একটা রিপেন্টেন্স বা একটা গিল্টি ফিলিং আসে, একটা অপরাধ বোধ বা অনুতাপ আসে, তারা কি করে যে চার্চে যায়। চার্চে গিয়ে ওদের যে চার্চের মধ্যে একটা বক্স রয়েছে, কনফেশন রুম যাকে বলা হয়ে থাকে, ওখানে গিয়ে তারা ঈশ্বরের কাছে নিজের গিল্ট বা অফেন্সটা কিন্তু ডিসক্লোজ করে এবং নিজের অপরাধের জন্য কিন্তু ক্ষমা চায়। এবং এই কনফেশন রুমের একমাত্র শ্রোতা কী হয়, কনফেশনের শ্রোতা কী হয়, ফাদার বা চার্চের যে গির্জার যে পাদ্রী, সে কিন্তু তিনি কিন্তু যে অফেন্ডার তার কিন্তু মুখ দেখতে পান না। এভাবে পরস্পরের কাছে অপরিচিত থেকে যে অফেন্ডার সে তার গিলটা এক্সপ্রেস করে, ডিসক্লোজ করে এবং কিছুটা রিপেন্টেন্স ফিল করে। তো এখানে কিন্তু এই জিনিসটা তিনি করেননি মিসেস জোন্স। তিনি যে অপরাধ করেছেন সে তার কথা কিন্তু তিনি ঈশ্বরকেও বলেননি, কনফেশন রুমেও তিনি যাননি, কারো কাছে কনফেস করেননি, ইভেন রজারের কাছে তিনি কনফেস করলেন না। আচ্ছা, তো ইতিমধ্যে দেখা গেল কি যে রান্নার একটা আয়োজন চলার একটা সূচনা হলো। মিসেস জোন্স তার ঘরে পিছন দিয়ে গেলেন। তার যে কিচেনেট বা ছোট্ট কিচেনটা ছিল সেটা একটা স্ক্রিন মানে একটা পর্দা দিয়ে ডিভাইডেড ছিল, সেপারেটেড ছিল। মিসেস জোন্স উঠে দাঁড়ালেন, সে স্ক্রিনের পিছন দিয়ে গেলেন এবং এই সময় কিন্তু রজারের একটা পূর্ণ সুযোগ ছিল। যখন মিসেস জোন্স কাজে ব্যস্ত, বিজি অ্যাট ওয়ার্ক, তখন সে কী করতে পারে, পকেট বুক নিয়ে দৌড়ে পালিয়ে যেতে পারে, কিন্তু সে সেটা করলো না। ইভেন দরজা তখন অবধি ওপেন আছে, তো মিসেস জোন্স কিন্তু দেখার চেষ্টা করছে না তার চোখের চোখ দিয়ে যে বা চোখের কোণা দিয়ে যে রজার কী করছে। এরকম কাজকর্ম করতে করতে রজার জিজ্ঞাসা করলো যে তার কি দোকানে যাওয়ার কিছু প্রয়োজন রয়েছে, তখন কোনো দুধ বা অন্য কোনো সামগ্রী আনার জন্য। মিসেস জোন্স বলল না, এরকম কোনো প্রয়োজন নেই, যদি না সে সুইট মিল্ক খেতে চায় রজার নিজে। আচ্ছা, এবং তার সঙ্গে সঙ্গে রাতের মেনু বা সাপারের মেনু তিনি ঘোষণা করে দিলেন যে সে কী করতে চেয়েছে, যে ক্যান্ড মিল্ক দিয়ে কোকো তৈরি করতে যাচ্ছে। আমার যতটুকু ধারণা, ক্যান্ড মিল্ক মানে কি, যে ক্যানের মধ্যে থাকা দুধ, কনডেন্সড মিল্ক এবং কোকো মিল্ক দিয়ে কোকো তৈরি করা মানে কি, যে মিল্কের মধ্যে কোকো পাউডার মেশানো। তো কোকো কোলা শব্দটা আমরা ভীষণ পরিচিত, অনেকে একটা কোল্ড ড্রিঙ্ক সবাই খায়। তো কোকো ব্যাপারটা কীরকম, কোকো গাছের বিন, কোকো হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি গাছ, তো কোকো গাছের বিন দিয়ে কোকো তৈরি হয়। এখানে বলা হচ্ছে যে ক্যান্ড মিল্কের মধ্যে কোকো পাউডার মিশিয়ে সাপার তৈরি করা হবে। আচ্ছা, তারপর মিসেস জোন্স কী করলেন, কিছু লিমা বিন হিট করলেন। লিমা বিন শব্দটা একটু বলে দিই। বিনস একটা সবজি, এ কাইন্ড অফ ভেজিটেবলস। লিমা মানে গ্রিন। অর্থাৎ মিসেস জোন্স কী করলেন, গ্রিন বিনস হিট করলেন মানে গ্যাস প্লেট বা গ্যাস ওভেনে নিয়ে গিয়ে তিনি সেটাকে গরম করলেন এবং হ্যাম বের করলেন আইস বক্স থেকে। হ্যাম শব্দটা একটু বলে দিচ্ছি। মিট অফ হক বলা যেতে পারে, অর্থাৎ শূকরের মাংস। স্পেশালি শূকরের পিছনের পায়ের মাংসকে বলা হচ্ছে হ্যাম, যেখানে কোনো হাড় থাকে না। তো এটা হচ্ছে তার সাপারের মেনু, যে লিমা বিন অর্থাৎ এ কাইন্ড অফ ভেজিটেবলস, গ্রিন ভেজিটেবলস, হ্যাম বা শূকরের মাংস, এবং তার সঙ্গে সঙ্গে ড্রিঙ্ক বা পানি হিসেবে কী থাকবে, মিল্ক মিক্সড উইথ কোকো পাউডার। তো সে জিজ্ঞাসা করলো মিসেস জোন্স যে রজার সুইট মিল্ক খেতে চায় কিনা। ক্যান মিল্ক বোধহয় সুইট হয় না, মেবি, জানা নেই। তো সুইট মিল্ক খেতে চায় কিনা। রজার উত্তর দিল যে সে চায় না, ফলে যা ছিল স্টোরড ইন দ্য কিচেনেট তা দিয়ে কিন্তু তিনি সাপারের মেনু তৈরি করলেন। আচ্ছা, তো ইতিমধ্যে কিন্তু রজার সম্বন্ধে তিনি কোনো জিজ্ঞাসা করলেন না কোনো কিছু। তিনি দুটো কথা শুধু জিজ্ঞাসা করেছিলেন রজারকে, যে রজারের নাম কি, তার নাম কি, এবং তার সঙ্গে সঙ্গে তার বাড়িতে কেউ আছে নাকি, এবং সে কেন চুরি করতে গিয়েছিল, এই 2-3টি কথা। কিন্তু রজারকে ফার্দার তিনি এম্বারাস করলেন না কোনো কোশ্চেন করে। কীরকম কোশ্চেন করে, যে তার বাড়িতে মানে কী কোশ্চেন করে জিজ্ঞাসা করলেন না, যে এমন কোনো কোশ্চেন জিজ্ঞাসা করলেন না যা তাকে এম্বারাস করতে পারে বা অপ্রতিভ করে তুলতে পারে, এবং বরং তিনি নিজের জব সম্বন্ধে অনেক কিছু কথা বলতে লাগলেন। এখানে ছোটোখাটো কতগুলো প্রশ্ন আসে, যে মিসেস জোন্স কী কাজ করেন তা 2-3 বার অলরেডি বলা হয়ে গেছে।
যে মিসেস জোন্স একটা হোটেল বিউটি শপে কাজ করে থাকেন। কিন্তু এখন যে প্রসঙ্গটি আসছে সেখানে দেখা গেছে যে মিসেস জোন্স তার কাজের একটা ডিটেল বর্ণনা দিলেন, এবং তিনি কখন বর্ণনাটা দিলেন, যখন তিনি কিচেনেটে সাপার তৈরি করছিলেন। তাহলে যে বর্ণনাটাকে দিলেন সেটাকে একটু রিড আউট করে দিচ্ছি, কারণ এটা শর্ট কোশ্চেন হিসেবে আসে। তো এখানে লেখা আছে এরকম যে সি টোল্ড হিম অ্যাবাউট হার জব ইন এ হোটেল বিউটি শপ। তো মিসেস জোন্স হোটেল বিউটি শপে তার কাজ সম্বন্ধে কিছু বললেন। দ্যাট স্টেড ওপেন লেট, সে হোটেল বিউটি শপ বা হোটেলের বিউটি পার্লারটি অনেক রাত অবধি খোলা থাকে। হোয়াট দ্য ওয়ার্ক ওয়াজ লাইক, তিনি বর্ণনা করলেন বা ডেসক্রাইব করলেন তার কাজটি কীরকম। অ্যান্ড হাউ অল কাইন্ডস অফ ওমেন কেম ইন অ্যান্ড আউট, এবং কীভাবে সমস্ত ধরনের মহিলারা সেখানে আসে এবং যায়। ব্লন্ডস, রেড হেডস অ্যান্ড স্প্যানিশ, এই যে তিনটা যে ওয়ার্ড ইউজ করা হলো সেটা একটু এক্সপ্লেন করার মতো। ব্লন্ডস, ব্লন্ডস মানে সেই সকল লোকদের বলা হচ্ছে যাদের হেয়ার কালারটা গোল্ডেন অথবা গোল্ডেন বলা যেতে পারে, সোনালি রঙের। রেড হেডস মানে কি, রেড কালার্ড হেয়ার, অর্থাৎ অনেক লোক রয়েছে যাদের চুলের রঙ পুরোপুরি লাল রঙের। আর স্প্যানিশ, স্প্যানিশরা রেস্ট অফ দ্য ইউরোপিয়ান, অর্থাৎ বাকি ইউরোপদের থেকে জিনগতভাবে বোধহয় একটু আলাদা, ফলে তাদের হেয়ার কালারটা একটু ডিফারেন্ট। তারা কিন্তু ব্ল্যাক হেয়ার্ড হয়ে থাকে, ব্ল্যাক কালার্ড, তাদের হেয়ার কালার কী হয়, ব্ল্যাক কালার হয়ে থাকে। তাহলে সমস্ত ধরনের মহিলারা কিন্তু হোটেলে বিউটি শপে আসে তাদের বিউটি ট্রিটমেন্ট করাতে, এবং সেই সম্বন্ধে তিনি একটু বলতে লাগলেন। তারপরে তিনি কী করলেন, সাপার তো অলরেডি তৈরি হয়েছিল, তিনি কী করলেন, তার কিচেনেটে স্টোর করা যে কেক ছিল একটা, সে কেকের মূল্য ছিল 10 সেন্ট। কত ছিল? 10 সেন্ট। ব্যাপারটা একটু বলে দিচ্ছি আমি। সেন্ট হচ্ছে সবচেয়ে লোয়েস্ট যে ইউনিট ডলারের, বা সরি ডলার বলাটা ভুল, আমেরিকান কারেন্সির সবচেয়ে যে লোয়েস্ট ইউনিট তাকে বলা হয় সেন্ট। তো 100 সেন্ট সমান 100 সেন্ট সমান $1, 100 সেন্ট সমান $1। এটার সঙ্গে আমাদের দেশের টাকার একটা মিল খুঁজে পাই। আমাদের যেমন 100 পয়সা সমান 1 টাকা, ওদের দেশে আমেরিকাতে 100 সেন্ট সমান $1। তাহলে যে কেকটা তিনি এখানে কেটে দিলেন রজারকে, সেটার ভ্যালু কত ছিল, মানিটারি ভ্যালু কত ছিল? 10 সেন্ট ছিল অনলি। আমাদের দেশের যদি কনভার্ট করি তাহলে বলা যেতে পারে কারেন্সিতে, তাহলে বলা যেতে পারে মাত্র 10 পয়সা। তাহলে ব্যাপারটা অড লাগতে পারে, কিন্তু আমাদের বুঝতে হবে যে সময় বা যে ডিকেডে গল্পটি লেখা হয়েছিল সেটি কত, 1950s দিকে মোটামুটি। ফলে সে সময় হয়তো 10 সেন্টের মূল্য যথেষ্টই ছিল, এবং 10 সেন্ট দিয়ে একটা গোটা কেক পাওয়া যেত, এবং সেই গোটা কেকের হাফ তিনি রজারকে কেটে দিলেন অ্যাজ এ সাপার। তারপর তিনি বলেন, ইট সাম মোর সান, সি সেড। এবার থেকে আমরা বুঝতে পারি যে তার মধ্যে যে মাদারলি একটা অ্যাটিটিউড বা মাদারলি ফন্ডনেস সেটা পুরোপুরি ইমার্জ করছে। তার মধ্যে হার্সনেসের ছিটে ফোটা নেই মিসেস জোন্সের মধ্যে। তিনি তার মধ্যে একটা বলা যেতে পারে একটা ইনার একটা ডিজায়ার আছে যে রজারকে সে নিজের সন্তান হিসেবে ভাববে, সান হিসেবে ভাববে। ফলে তার যে কথা তার মধ্যেও সেটা এক্সপ্রেসড হচ্ছে। সে রজারকে আগে যা বলছিল কথাবার্তা তার থেকে কিছুটা চেঞ্জ হয়ে গিয়ে তিনি সান বলে সম্বোধন করলেন, তার নিজের ছেলে বলে সম্বোধন করলেন, এবং খুব ফন্ডলি তাকে খেতে অনুরোধ করলেন বা রিকোয়েস্ট করলেন। আচ্ছা, এইভাবে তারা খাওয়া দাওয়া শেষ করলো দুজনে। তাহলে এখানে যে কটা প্রশ্ন ইম্পর্টেন্ট সেটা আবার একটু রিপিট করে দিই, যে তাদের সাপারে মেনু কী ছিল। আবার রিপিট করছি অ্যান্সারটা। তাদের সাপারে মেনু ছিল এটাই, যে মিল্ক, ক্যান্ড মিল্ক মিক্সড উইথ কোকো পাউডার, লিমা বিনস, হিটেড আপ লিমা বিনস, এবং তার সঙ্গে সঙ্গে কী ছিল, যে 10 সেন্ট কেক আর হ্যাম, এগুলো ছিল। তো তারা খাবার টাবার শেষ করলো, এবং তারপরে মিসেস জোন্স কী করলেন, যে তার পার্স থেকে $10 বের করে দিলেন, এবং দিলেন রজারকে এ কথা বলে যে সে যেন এক জোড়া ব্লু সোয়েট শুজ কিনে নেয়, এবং তাকে অ্যাডভাইস দিলেন। অ্যাডভাইসটা একটু পড়ে নেওয়া দরকার, কারণ এখানে একটু এক্সপ্লেনেশন রয়েছে, এটা একটু রিড আউট করছি। অ্যান্ড নেক্সট টাইম ডু নট মেক দ্য মিস্টেক অফ ল্যাচিং অন টু মাই পকেট বুক নর নোবডি এলস। পরের বার কিন্তু ল্যাচিং এই ওয়ার্ডটা একটু আননোন থাকতে পারে, সেটা আগে বলে দিই মিনিংটা। ল্যাচিং মানে জাম্প, অর্থাৎ লাফিয়ে পড়া। তো পরের বার কিন্তু ভুল করো না যে অন্যের পকেট বুকের উপরে লাফিয়ে পড়তে, বা আমার পকেট বুকের উপরে বা অন্যের পকেট বুকের উপরে লাফিয়ে পড়তে কিন্তু ভুল করো না। বিকজ শুজ কাম বাই ডেভিলস লাইক দ্যাট উইল বার্ন ইউর ফিট। কারণ এইভাবে যদি কোনো
ডেভিলিস ওয়েতে বা ইভিল ওয়েতে যদি জুতো কেনা হয় তাহলে কিন্তু সেটা তোমার পা পুড়িয়ে দেবে। এখানে খ্রিশ্চান বিলিফের কিছু কিছু কথা রয়েছে বা বিবলিক্যাল রেফারেন্স রয়েছে, এটা বাইবেলে এগুলো বলে দেওয়া আছে নিশ্চয়ই, যে যদি ইভিল কোনো মেথডে কোনো কিছু আর্ন করা হয় সেটা কিন্তু ফলটা খুব একটা ভালো হয় না। তো এখানে বোঝা যাচ্ছে যে মিসেস জোন্স ক্রিশ্চিয়ানিটিতে খুব ভালো করে বিলিভ করেন, হয়তো বাইবেলে কিছু কিছু অধ্যায় তার চ্যাপ্টার্স তার পড়া আছে। ফলে এখন যে তিনি অ্যাডভাইসটা দিলেন সেটার সঙ্গে একটা বিবলিক্যাল রেফারেন্স কিন্তু রয়েছে বা বাইবেলে একটা যোগ রয়েছে। তিনি কি বললেন, অ্যাডভাইসটা দিলেন যে এইভাবে অর্থাৎ একটা ইভিল ওয়েতে, একটা ডেভিলিস ওয়েতে যদি সে কিছু মানি আর্ন করে, অর্থাৎ রবারি করে, স্ন্যাচিং করে কিছু যদি মানি আর্ন করে এবং সেটা দিয়ে সে যদি জুতো কিনে, তাহলে কী হবে, জুতো তো সে পাবেই কিন্তু তার পাটা পুড়ে যাবে। এভাবে তিনি একটা ধর্মের ভয় দেখালেন, মানে একটা মোরালিটি একটা পিচ করতে তিনি চাইলেন, অর্থাৎ নৈতিকতা শেখাতে চাইলেন, যাতে ভয় পেয়ে কিছুটা মোরাল যে তার যে কন্ডাক্ট সেটা যেন ঠিকমতো বজায় থাকে। তারপর তিনি বলেন, আই গট টু গেট মাই রেস্ট নাও, এখন আমার বিশ্রামের প্রয়োজন, বাট আই উইশ ইউ উড বিহেভ ইউর সেলফ সান ফ্রম হিয়ার অন ইন, কিন্তু আমার বিশ্বাস বা আমার ইচ্ছে যে এরপর থেকে তুমি নিজেকে সংশোধন করে নেবে বাছা। তারপর মিসেস জোন্স কী করলেন, তাকে ডাউন দ্য হল তাকে এগিয়ে নিয়ে গেলেন, লিড করলেন এবং দরজা অব্দি এগিয়ে নিয়ে গেলেন। এখানে দু একটা লাইন শুধু পড়ে দেওয়ার মতো রয়েছে যাতে ইংরেজিটা একটু মানে ইংরেজি মানে একটু স্পষ্ট হয়, সেটা একটু বলে দিচ্ছি। লাস্টের দিকে যখন মিসেস জোন্স দরজা অবধি বা মেইন ডোর অবধি আসলেন, তখন দ্য বয় ওয়ান্টেড টু সে সামথিং এলস আদার দ্যান থ্যাংক ইউ ম্যাম টু মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। যখন দরজা অবধি মিসেস জোন্স আসলেন তখন সেই বালক বা রজার তাকে বলতে চেয়েছিল থ্যাংক ইউ ম্যামের চেয়ে আরও বেশি কিছু, কারণ সে এটা তার বিয়ন্ড এক্সপেকটেশন ছিল যে মহিলার কাছ থেকে সে এরকম একটা কাইন্ডনেস বা কাইন্ড একটা ট্রিটমেন্ট পাবে। রজার প্রথমে ভেবেছিল যে তাকে হ্যান্ডেড ওভার টু পুলিশ, অর্থাৎ পুলিশে দেওয়া হবে, তাকে ইমপ্রিজন করা হবে, সবই ভেবেছিল, কিন্তু এরকম যারা কাইন্ড ট্রিটমেন্ট পাবে সেটা আশা করেনি। কিন্তু মিসেস জোন্স এরকম কাইন্ড ট্রিটমেন্ট করলেন কেন? তিনি তার ইনার নেচারটা এরকম ছিল যে কাইন্ড ছিল একটা কারণ, তার সঙ্গে সঙ্গে আরটা তিনি ভেবেছিলেন যে এরকম একটা টিনেজ যদি বয়কে ইমপ্রিজন করা হয়, জেলে যদি পুট বিহাইন্ড দ্য বার যদি করা হয়, তাহলে কিন্তু সে রিফর্মড হবে না, তার মোরাল ক্যারেক্টার কিন্তু কোনো দিনই রিফর্মড হবে না। তার মোরাল ক্যারেক্টার রিফর্ম করার জন্য কী দরকার, একটা কাইন্ড ট্রিটমেন্ট দেওয়া দরকার, একটা দয়ালু একটা আচরণ করা দরকার, এটাই তিনি করেছেন। তো সে বালক বা রজার মহিলাটিকে এই কাইন্ড ট্রিটমেন্টের জন্য থ্যাংক ইউ ম্যামের চেয়ে অতিরিক্ত কিছু বলতে চেয়েছিল, কিন্তু পারেনি। কেন পারেনি? অ্যাজ হি টার্নড অ্যাট দ্য ব্যারেন স্টুপ অ্যান্ড লুকড ব্যাক অ্যাট দ্য লার্জ ম্যান ইন দ্য ডোর, হি বিয়ারলি ম্যানেজ টু সে থ্যাংক ইউ বিফোর সি শাট দ্য ডোর অ্যান্ড হি নেভার স হার এগেন। এতখানি অংশ যে পড়লাম তাতে দুটো ওয়ার্ড আননোন থাকতে পারে, একটা ব্যারেন স্টুপ, এই দুটো ওয়ার্ড। ব্যারেন মানে কি? ফাঁকা, এমটি, যেখানে অন্য কোনো মানুষ নেই, ডেজোলেট এরিয়া। আর স্টুপ মানে যদি আমরা ব্রিটিশ ইংলিশ যদি ভাবি তাহলে স্টুপ মানে বেন্ট ডাউন করা, অর্থাৎ ঝুঁকে পড়া। কিন্তু আমেরিকান ইংলিশে স্টুপটা একটু ভিন্ন অর্থে প্রয়োগ করা হয়, ভিন্ন মানে এটা রয়েছে। স্টুপ মানে কি? স্টুপ মানে পোর্চ, অর্থাৎ গাড়ি বারান্দা। তাহলে তিনি যে অ্যাপার্টমেন্টে থাকতেন মিসেস জোন্স, তার মেইন ডোরের কাছে কিছু একটা স্টুপ ছিল। স্টুপ মানে গাড়ি বারান্দা ছিল যেখানে গাড়িগুলো দাঁড়াতে পারে, অর্থাৎ ফ্ল্যাটে যারা টেন্যান্ট রয়েছে তাদের গাড়ি দাঁড়াতে পারে। তো সে সময় কিন্তু কোনো গাড়িও ছিল না, কিছু ছিল না, সেটা ছিল পুরোপুরি ব্যারেন, ডেজোলেটেড, ফাঁকা ছিল, এমটি ছিল সে স্টুপ বা পোর্চ। তো যখনই সেই ছেলেটি অর্থাৎ রজার পোর্চের কাছে দাঁড়িয়ে টার্ন ব্যাক করলো, অর্থাৎ পিছনে ঘুরলো সে মহিলাটিকে কিছু বলার জন্য, অনেক কিছু তাহলে বলার বক্তব্য ছিল যে এরকম কাইন্ড ট্রিটমেন্টের জন্য, কিন্তু সেটা বলতে পারলো না। সে শুধু বিয়ারলি ম্যানেজ করতে পারলো থ্যাংক ইউ ম্যাম এটুকু কথা বলার জন্য, আর কিছু সে বলতে পারলো না। থ্যাংক ইউ কথাটা সে বলতে পারলো, আর কিছু বলতে পারলো না, কারণ বাকি কথা বলার আগে কী করেছিলেন মিসেস জোন্স, তার দরজাটা বন্ধ করে দিলেন এবং তাদের দুজনের মধ্যে কিন্তু পুনরায় আর সাক্ষাৎকার হয়নি। গল্পটি এখানে শেষ হয় এবং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটা ফিলিং হয় যে সেটি অ্যাবডাপ্টলি শেষ হয়ে গেল বা সাডেনলি শেষ হয়ে গেল, গল্পের জন্য কিছু যেন এখনও বলার বাকি। তো ছোটো গল্পের কিন্তু এটা একটা ভালো বৈশিষ্ট্য। এরকম বৈশিষ্ট্য যে গল্পের আরও কিছু বলার বাকি বা পাঠকদের মনে অনেক প্রশ্ন থাকে যে এরপরে কী হবে, তার একটা কারণ রয়েছে। কী কারণ রয়েছে? ছোট গল্প এবং উপন্যাস কিন্তু ডিফারেন্ট টু থিংস। তো একটা উপন্যাসের মধ্যে দিয়ে বলা যেতে পারে একটি জীবনের, একটা মানুষের জীবন বা একটা যুগের প্রতিফলন ঘটে থাকে, কিন্তু ছোট গল্পের মধ্যে দিয়ে একটি মানুষের সামান্য কতগুলো দিন বা সামান্য কতগুলো মুহূর্তের ছবি কিন্তু রিফ্লেক্টেড হয়।
ফলে বাকি মুহূর্তে বা জীবনের বাকি পার্টে সে মানুষটি কী করছে তার জন্য অন্য আরেকটি ছোটো গল্প লেখার প্রয়োজন রয়েছে। তাহলে এখানে যে আমরা ছোটো গল্পটি পড়লাম, এখানে কিন্তু অনেক কোশ্চেন কিন্তু আনঅ্যান্সার থেকে যায়। পাঠকদের মধ্যে অনেক কোশ্চেন থাকবে যার কোনো অ্যান্সার খুঁজে পায় না, যে রজারের এরপর কী করলো। রজার কি সে $10 পেয়ে মিসেস জোন্সের কাছ থেকে সে কি মোরালি রিফর্মড হলো, সে কি আর কোনো চুরির রাস্তায় যাবে না, নাকি সে যে একটা পুয়ার কন্ডিশন, নিডি কন্ডিশনের মধ্যে রয়েছে, সে পুনরায় আবার চুরি করবে। সে যে মোরাল টিচিংটা পেলো, মোরাল লেসনটা লার্ন করলো মিসেস জোন্সের কাছ থেকে, সে কি সেটিকে নিজের জীবনে পাথেয় করে তুলবে, নিজেকে রিফর্ম করবে? এগুলো কোনো প্রশ্নের উত্তর আমরা পাই না। ছোটো গল্প এগুলো প্রশ্নের কোনো উত্তর দেওয়ার চেষ্টা কোনো দিনই করে না। সেই দিক থেকে বলতে পারি যে এই গল্পটি পুরোপুরি সার্থক, মানে একটা খুব ভালো ধরনের ছোটো গল্প, যাতে লাইফের একটা পার্টের একটা ছোটো পার্ট কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে এবং অনেক কোশ্চেন আনঅ্যান্সার থেকে যাচ্ছে, যেটি অ্যান্সারটা পাঠকরা কোনোদিনই পাবে না। একটা অনুমান করতে পারে এবং তাদের নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করতে পারে যে তাদের কোন অনুমানটি সঠিক। এখানে গল্পটি এখানে শেষ হয়। তো এখানে আমরা দেখতে পেলাম যে রজার যে লাস্ট কতগুলো ওয়ার্ড মিসেস জোন্সকে বলতে পেরেছিল সেটা কি থ্যাংক ইউ, কিন্তু গল্পটির নাম কি থ্যাংক ইউ ম্যাম। একটু ডিফারেন্সটা আমাদের বুঝতে হবে। টাইটেলের সঙ্গে লাস্ট যে 2 লেটার্স, এটা একটু ডিফারেন্স রয়েছে। গল্পের টাইটেল থ্যাংক ইউ, কিন্তু লাস্ট যে লেটার্স ওয়ার্ডসগুলো রজার মিসেস জোন্সকে বলতে পেরেছিল সেটা ছিল শুধু থ্যাংক ইউ, ম্যাম শব্দটা সে বলতে পারেনি। তো টাইটেল কিছুটা জাস্টিফাইড, যদিও ম্যাম শব্দটি রজার বলতে পারেনি তবু জাস্টিফাইড। এই জন্য জাস্টিফাইড যে থ্যাংক ইউ ম্যামের মাধ্যমে রজার এটা বলতে চেয়েছিল, বা থ্যাংক ইউ এর মাধ্যমে রজার এটি বলতে চেয়েছিল যে তার জীবনে যে কাইন্ড ট্রিটমেন্ট সে দেখিয়েছে, মিসেস জোন্স দেখিয়েছে, সে সেটা এক্সপেক্ট করেনি এবং সেটা একটা লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স তার পক্ষে। তার জীবনের গতি প্রকৃতি বদলে দিয়েছিল এই ধরনের একটা দয়ালু ব্যবহার পেয়ে। গল্পটি এখানে শেষ হয়। কতগুলো প্রশ্ন একটু বলে দিয়ে, ব্রড কোশ্চেন বলে দিয়ে আজকের লেসন শেষ করব। সেটি আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। যে প্রশ্নগুলো পড়া দরকার, লং অ্যান্সার টাইপ কোশ্চেন, সেগুলো একটু আলোচনা করে দিচ্ছি এখানে। প্রথম যে কোশ্চেনটি আসে সেটি হলো কি, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য স্টোরি, অর্থাৎ থ্যাংক ইউ ম্যামের স্টোরিটির গল্পের যে টাইটেল সেটা সঠিক বা যুক্তিযুক্ত হয়েছে নাকি সেটি একটু আলোচনা করতে হবে। যে পয়েন্টগুলো এখানে উল্লেখ করা দরকার সেটা বলে দিচ্ছি। প্রথমে যেটা বলা দরকার যে এখানে মিসেস জোন্সের গ্রেটনেসটাকে দেখানো হয়েছে। দুই নম্বর দেখানো পয়েন্ট উল্লেখ করা দরকার সেটি হলো যে সে রজারকে ট্রান্সফর্ম করেছিল বা রিফর্ম করেছিল। ফলে রজার কি করেছিল, আউট অফ গ্র্যাটিটিউড তাকে থ্যাংক ইউ জানিয়েছিল। 3 নম্বর পয়েন্ট যেটা উল্লেখ করা দরকার সেটি হলো রজার থ্যাঙ্কড হার আউট অফ গ্র্যাটিটিউড। মোটামুটি 3টি পয়েন্ট কভার করে লিখলে উত্তর এটা হয়ে যাবে। পরবর্তী যে প্রশ্ন সেটিতে যাই। 2 নম্বর প্রশ্ন, হাউ ডিড দ্য লেডি ক্যাচ হোল্ড অফ দ্য বয়, হোয়াট ডিড সি ডু উইথ দ্য বয়। গল্পের যে প্রথম ভাগ সেখানে অ্যান্সার এখানে পাবে। যে পয়েন্টগুলো উল্লেখ করা দরকার সেটি লিখে দিচ্ছি। রজার ফেল অন দ্য সাইডওয়াক অ্যান্ড ওয়াজ কট। রজার সাইডওয়াক বা ফুটপাথের উপরে পড়ে গেল এবং তাকে ধরে ফেলা হলো। দ্য লেডি কিকড হিম ইন দ্য সিটার। সেকেন্ড পয়েন্টে এটা লিখতে হবে। থার্ড পয়েন্ট যেটি উল্লেখ করতে হবে, সি dragged him down to her apartment. প্রথম কোশ্চেনের মধ্যে এটা হয়ে গেল, হাউ ডিড দ্য লেডি ক্যাচ হোল্ড অফ দ্য বয়। দ্বিতীয় যে ভাগ আছে প্রশ্নের, হোয়াট ডিড সি ডু উইথ দ্য বয়, সে ছেলেটিকে নিয়ে কী করলো। এটা উত্তরের যে পয়েন্টগুলো উল্লেখ করা দরকার সেটি বলে দিচ্ছি আবার 1 নম্বর দিয়ে।
আস্কড দ্য বয় টু ওয়াশ ফেস, সে বালকটিকে বললো বা ছেলেটিকে বললো সে যেন তার মুখটা ধুয়ে ফেলে। সেকেন্ড পয়েন্ট, প্রিপেয়ার্ড সাপার ফর হিম, তার জন্য রাতের খাবার প্রস্তুত করলো। থার্ড নম্বর পয়েন্ট, গেভ হিম $10, অর্থাৎ তাকে $10 দিল। এভাবে একটা কাইন্ড ট্রিটমেন্টের মাধ্যমে সে বালকটির সঙ্গে বিহেভ করলো বা আচরণ করলো। এই পয়েন্টগুলো উল্লেখ থাকলে হবে। তৃতীয় প্রশ্ন যে রয়েছে সেই তৃতীয় প্রশ্নে আসি। এটা লাইন কোড করে অর্থাৎ রেফারেন্স টু দ্য টেক্সট একটা কোশ্চেন, সেটি কি? আই অ্যাম ভেরি সরি লেডি, আই অ্যাম সরি। ওয়াজ দ্য স্পিকার রিয়েলি সরি? এখানে অনেক ব্রেকআপ কোশ্চেন থাকে, আমি মূল প্রশ্নটা এখানে লিখেছি। ব্রেকআপ কোশ্চেন কীরকম থাকে, যে কে বলেছে, হু ইজ দ্য স্পিকার, টু টু হুম ওয়াজ ইট স্পোকেন, যে কাকে এটা বলা হয়েছে। সো সেগুলো বাদ দিয়ে যেটি মূল প্রশ্ন সেটি নিয়ে একটু আলোচনা করছি। মূল প্রশ্নটি কি? ওয়াজ দ্য স্পিকার রিয়েলি সরি? যেখানে বক্তা সে কি সত্যি সত্যি সরি ছিল? তাহলে এই উত্তর লিখতে গিয়ে যে পয়েন্টগুলো কভার করা দরকার সেটা লিখে দিচ্ছি। প্রথমে এটি বলতে হবে, সেটি হলো কি যে স্পিকার কিন্তু সত্যিকারে সরি ছিল না। দ্য স্পিকার ওয়াজ নট রিয়েলি সরি। ডিড নট ফিল রিগ্রেট, সে কিন্তু কোনো দুঃখ অনুভব করেনি স্পিকার। থার্ড নম্বর পয়েন্ট যেটি উল্লেখ করতে হবে, দ্য স্পিকার ডিড সো টু গেট রিড অফ দ্য ওম্যান, সেই মহিলাটি থেকে মুক্তি পাওয়ার জন্যই স্পিকার কিন্তু এই কথাটি বলেছিল যে সে ভীষণ সরি। এই তিনটি পয়েন্ট উল্লেখ করলে কিন্তু উত্তরটি কমপ্লিট হয়ে যায়। আর দু একটি কোশ্চিন করলেই লং অ্যান্সার টাইপ কোশ্চিন কভার্ড হয়ে যাবে। এবং তোমরা জানোই যে লং অ্যান্সার টাইপ কোশ্চিন করলেই কিন্তু শর্ট কোশ্চিনগুলো মোটামুটি হয়ে যায়। বাকি শর্ট কোশ্চিনগুলো বই থেকে পড়লেই বা টেক্সটটি ভালো করে পড়লে হয়ে যায়। তো যে দুটি শর্ট লং অ্যান্সার টাইপ কোশ্চিন এখন বাকি আছে সেটি আমি লিখে দিচ্ছি। স্কেচ দ্য ক্যারেক্টার অফ মিসেস জোন্স, মিসেস জোন্সের চরিত্র চিত্রণ। তো যে পয়েন্টগুলো এখানে উল্লেখ করতে হবে, অ্যাপারেন্টলি এ হার্স অ্যান্ড রুট ক্যারেক্টার, অর্থাৎ প্রথমে তাকে দেখে হার্স অ্যান্ড রুট বলে মনে হয়েছিল, বেশ রুক্ষ একটা চরিত্র বলে মনে হয়েছিল, কিন্তু পরবর্তীকালে দেখতে পাওয়া যায় তার মাদারলি ফিলিংস রয়েছে। কি করে বোঝা যায় সেটি? কারণ তিনি কি করেছিলেন, কাইন্ড ট্রিটমেন্ট অফ রজার, রজারের সঙ্গে তিনি খুব ভালো দয়ালু একটা ব্যবহার করেছিলেন। ফোর্থ পয়েন্টে যেটা উল্লেখ করা দরকার সেটি হলো মোরালিটি টিচিং, তিনি রজারকে নৈতিকতার শিক্ষা দিয়েছিলেন।
লাস্ট পয়েন্ট, ট্রাই টু রিফর্ম রজার, যে রজারকে তিনি পুরোপুরি পরিবর্তন করতে চেয়েছিলেন। এ কটি পয়েন্ট উল্লেখ করলে কিন্তু মিসেস জোনসের ক্যারেক্টারটি ভালো মতো পরিস্ফুট হবে। তো লং অ্যান্সার টাইপ কোশ্চেনে এই পয়েন্টগুলো একটু কভার করার চেষ্টা করবে। এরপরে যে লাস্ট কোশ্চেন বাকি থাকে সেটিও একটি ক্যারেক্টার স্কেচ। তো আমরা জানি এই গল্পে মাত্র দুটি চরিত্র রয়েছে, ফলে আমরা সহজে অনুমান করতে পারবো যে এরপরে ক্যারেক্টার স্কেচটি কার হতে পারে, সেটি অবশ্যই রজারের। স্কেচ দ্য ক্যারেক্টার অফ রজার। এখানে যে পয়েন্টগুলো উল্লেখ করা দরকার সেটি হলো এ নিডি বয়, একটা গরিব বা অভাবী ছেলে, নট এ হার্ড কোর ক্রিমিনাল, সে কিন্তু একেবারে পোড় খাওয়া কোনো অপরাধী ছিল না। থার্ড নম্বর পয়েন্ট, নিডেড সাম কাইন্ড ট্রিটমেন্ট, তার একটু ভালো ব্যবহার প্রয়োজন ছিল। তো সে ভালো ব্যবহারটি যখন সে পেলো মিসেস জোনসের কাছ থেকে, তখন দেখা গেল সে ফুল অফ গ্র্যাটিটিউড, অর্থাৎ তার মধ্যে পরিপূর্ণ কৃতজ্ঞতার ভাব রয়েছে। এভাবে দেখতে পাওয়া যায় রজার ক্যারেক্টারটা কিন্তু একটা কমপ্লিকেটেড ক্যারেক্টার, তার মধ্যে চেঞ্জেস আসছে এবং তার মধ্যে অনেক কনফ্লিক্টও আছে। সে অভাবী একটা চোর থেকে পরবর্তীকালে একটা ভালো মানুষ হওয়ার পথেই করছে। তো এই পয়েন্টগুলো কভার করলে কিন্তু রজার ক্যারেক্টারটা মোটামুটি স্কেচ করা সম্ভবপর হবে। তো এগুলো গেল লং অ্যান্সার টাইপ কোশ্চেন। শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এগুলো যদি প্রিপেয়ার করা যায় এখান থেকে কিছুটা হয়ে যাবে। বাকিটুকু যদি টেক্সট ভালো করে পড়া যায় তবে কিন্তু বাকি প্রশ্নের উত্তরও খুঁজে পাওয়া যাবে। তো আজকের ক্লাস এখানে শেষ। একটা শুধু পরামর্শ দেবো যে টেক্সটটি ভালো করে পড়ো, এমসিকিউ করতে পারা যাবে। আর লং অ্যান্সার টাইপ কোশ্চেন যা বললাম সেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, এছাড়া দু একটা কোশ্চেন তোমরা গাইড বুকে পেয়ে যাবে, সেগুলো পড়লেও কিছুটা তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে পরীক্ষাতে। আজকের ক্লাস এখানে শেষ করছি, ধন্যবাদ।